আমরা যদি 1 কোটি টাকা একটা ফ্ল্যাট কিনতে চাই এবং সেটা যদি এমন হয় যে 1 কোটি টাকার ফ্ল্যাটটাও কিনবো, আবার মোটামুটি একটা সার্টেন টাইম পর আমাদের টাকাটাও থেকে যাবে, অর্থাৎ ফ্ল্যাটের জন্য আমরা কোনো প্রকার টাকা খরচ করব না, তাহলে কেমন হয় বলুন তো? এক কথায় বলতে গেলে ফ্ল্যাটটা আমরা কোনো প্রকার টাকা খরচ না করেই কিনে নিতে পারি। আমরা ওটা দেখি আসলে কিভাবে পসিবল। এই রুলটা শুধুমাত্র যারা ক্যাশ টাকায় কিনবেন কেবল তাদের জন্য প্রযোজ্য। আপনি যদি লোন নিয়ে অন্য কোনোভাবে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এই রুলটা ফলো করা যাবে না। বাট যদি আপনি কখনো ক্যাশ টাকায় ফ্ল্যাট কিনতে চান অবশ্যই এই রুলটা ফলো করতে পারেন, সেক্ষেত্রে 100% কাজে দেবে। আসুন দেখে আসি। আচ্ছা, প্রথমত হলো আমাদের টোটাল টাকা হচ্ছে 1 কোটি। আমরা যদি ফ্ল্যাট কিনি তার ডাউন পেমেন্ট মিনিমাম দিতে হবে 30 লাখ টাকা। আমরা 30%ও যদি দেই 30 লাখ টাকা ধরলাম, আমি 30 লাখ দিলাম, 30 লাখ ওকে। এখন কথা হলো আমার হাতে কিন্তু থেকে যাচ্ছে 70 লাখ। আমি এই জায়গায় যে 30 লাখ দিচ্ছি আমি ধরে নিচ্ছি আমার টোটাল কস্ট কিন্তু 1 কোটি। সেই ক্ষেত্রে যদি 95 লাখ টাকা আমার ফ্ল্যাটের দাম ধরি তাহলে 5 লাখ টাকা রেজিস্ট্রেশন কস্ট বা আদার কস্ট যাই হোক না কেন আমি এরকমভাবেই ধরি যে আমরা 1 কোটির উপরে যাবো না, তাতে আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি এই অ্যামাউন্টটা ধরছি। সেই ক্ষেত্রে 30 লাখ ডাউন পেমেন্ট করার পর আমার হাতে 70 লাখ থেকে যাচ্ছে। এই 70 লাখ আমরা কোথাও ইনভেস্ট করব। আমার কথা হলো ইনভেস্ট করলে তাহলে বাকি টাকা তো পেমেন্ট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আমরা মোটামুটি 70 লাখ টাকা লোন নিয়ে নিব। ব্যাংক কিন্তু যে কোনো ফ্ল্যাটের দাম যা হয় তার 70% পর্যন্ত কিন্তু লোন দেয়। হাউস লোনটা 70% পর্যন্ত দেয়, বা কিছু কিছু ক্ষেত্রের থেকে বেশিও দিতে পারে, তবে অ্যাজ ইউজুয়াল 70% পর্যন্ত আপনি ইজিলি পাবেন। তো সেই ক্ষেত্রে 70 লাখ টাকা যদি আমরা লোন নেই, আমাদের হাতে 70 লাখ থেকে যাচ্ছে, ওটার হিসাবটা আমরা পরে করি। আমরা 70 লাখ যে লোন নিচ্ছি এটার হিসাব আগে করি। আমরা দেখি যে ইনস্টলমেন্ট কত আসে। আমি এখানে ডাচ বাংলা লোন ক্যালকুলেটারে যাই, দেখেন এখানে 70 লাখ অলরেডি করাই আছে। 70 লাখ টাকা যদি আমি লোন নেই আমি 11%-এ নিচ্ছি। আপনাদের এই বিষয়টা একটু জানিয়ে রাখি, আপনারা যদি কখনো লোন নেন সেটা যদি হোম লোন নেওয়ার সুবিধা থাকে আপনারা নিয়ে নেবেন, কারণ যতগুলা লোন আছে, যত ধরনের লোন আছে তার মধ্যে হোম লোনের রেটটা সব থেকে কম থাকে। যদি আজকে আমি এখানে যদি বলি যে 26 তারিখ ডিসেম্বরের 26 তারিখ, ডাচ বাংলাতে যদি আপনি এই মুহূর্তে যান দেখবেন যে 9.5 থেকে 10% হচ্ছে লোনের রেট। অথচ আপনি যদি পার্সোনাল বা সিসি লোন নেন সেক্ষেত্রে কিন্তু 12%, 13%, 14%, 15% পর্যন্ত যেতে পারে। বাট হোম লোনের ক্ষেত্রে ওদের রেট এখন মোটামুটি 9.5 থেকে 10%, বাট আমি এখানে ধরেছি 11%। আমরা একটু বেশিই ধরি যাতে আমাদের মানে পরবর্তীতে কম না পড়ে। এবং এই লোনটা আমরা নিব মোটামুটি 20 ইয়ার্সের জন্য। সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে যদি একটা হিসাব দেখি তাহলে মোটামুটি 72,253 টাকা আমার ইনস্টলমেন্ট আসে। আমি বসিয়ে ফেলি এখানে মোটামুটি 72,253 টাকা। এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে দেখুন আমার সব মিলিয়ে দেওয়া লাগছে কত, 2,03,40,720 টাকা। একটু বলে রাখি এই যে 2,03,40,720 টাকা এটা ইনক্লুডিং 30 লাখ, মানে যে ডাউন পেমেন্ট করছি 30 লাখ টাকা এটা সহ কিন্তু আমার এই টাকাটা আসে। অর্থাৎ 20 বছর পর আপনার টোটাল ফ্ল্যাটের দাম পড়বে 2,03,40,720 টাকা। এটা একটু মাথায় রাখুন। আমার 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আমার 2 কোটি পর্যন্ত চলে যাচ্ছে, এই জন্য ব্যাংক থেকে লোন নিতে চাই না ভাই। ব্যাপারটা আসলে এরকম না, আপনি নিজে গেইন করবেন এর থেকে অনেক বেশি, সেটা একবার একটু দেখে আসি। আসুন, কথা হলো এটা আমি লোন নিয়েছি 70 লাখ টাকা, আমার হাতে তো 70 লাখ রয়ে গিয়েছে। এই টাকাটাকে আমি এখন ইনভেস্ট করব। দেখেন 70 লাখ টাকা আমি কোথায় ইনভেস্ট করব? আমি ডিবেঞ্চারে ইনভেস্ট করব, সঞ্চয়পত্র কিনবো। আমরা যদি সঞ্চয়পত্রের রেটে একটু যাই, ইআইকে বলেছিলাম আমাকে রেটটা জানাতে, সে আমাকে জানিয়েছে। দেখেন এখানে বলছে 2025 সালের জুলাই থেকে কার্যকর, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যদি রেটটা আমি দেখি 11.77% হচ্ছে আমার রেট। আমি যদি এখানে একটা ব্যাপার দেখুন, যদি 7.5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে 11.82% আমার রেট। কিন্তু যদি এর থেকে বেশি হয়, আমার তো টাকা 70 লাখ, সেই ক্ষেত্রে আমার রেটটা কিন্তু কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে 11.77%। এখানে আর একটা বিষয় আছে, এই যে 3 মাস ভিত্তিক যেটি, এটার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটা জিনিস বলছে দেখেন, এই ক্ষেত্রে একক নামে 30 লাখ, যৌথ নামে মোটামুটি 60 লাখ পর্যন্ত রাখা যায়। এখন কথা হলো যে আমি জয়েন্ট অ্যাকাউন্টে আমি 60 লাখ টাকা রাখলাম, কিন্তু আমার টাকা তো 70 লাখ, সো আর বাকি যে 10 লাখ থাকে এটা আমি অন্য কোনো ব্যাংকে ইনভেস্ট করতে পারি বা আদার্স যে কোনো সেক্টরে ইনভেস্ট করতে পারি, যেখান থেকে প্রতি মাসে মিনিমাম 11.77% আমার আসতে হবে। তো এটা কিন্তু ইজিলি আসবে। এখন বিভিন্ন ব্যাংক মোটামুটি 11.77 না এর থেকে বেশি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এভারেজ আমাদের হিসাব করার সুবিধার্থে আমি মোটামুটি 11.77%টাকে ধরে নিচ্ছি। তো আসুন সব মিলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে প্রতি মাসে আমাদের কত আসে, 61,792 টাকা 50 পয়সা। এটা কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে সোর্স ট্যাক্স কিন্তু বাদ দেওয়া হয়েছে 10%। যদি 5 লাখ পর্যন্ত হয় তাহলে সোর্স ট্যাক্স হচ্ছে 5% সঞ্চয়পত্রের ক্ষেত্রে, ডিবেঞ্চারের ক্ষেত্রে। কিন্তু যদি এর থেকে বেশি হয় তখন কিন্তু সোর্স ট্যাক্স কাটবে কিন্তু 10%। তো আমাদের তো 70 লাখ,
বা আমাদের এখানে 60 লাখ যদি ধরি বা আদার্স যদি বাইরেও রাখি সেখানে কিন্তু আমাদের 10% কাটবে, ইভেন 15% পর্যন্তও কাটতে পারে। বাট আমরা ধরে নিচ্ছি 10%, সেই ক্ষেত্রে এই 10% সোর্স ট্যাক্সটা বাদ দেওয়ার পর নিট আমাদের হাতে যেটা থাকে 61,792 টাকা 50 পয়সা প্রতি মাসে। এখন কথা হলো 1 কোটি টাকা দিয়ে যদি আমি একটা ফ্ল্যাট কিনি, ডেফিনেটলি তার ভাড়া 20,000 টাকা বা 25,000 বা 30,000 টাকা এরকম হবে। আজকে যদি 25,000 হয়, 5 বছর পরে 30,000 হবে, 10 বছর পরে হয়তো 35-40,000 হতে পারে, আজ থেকে 20 বছর পরে 50-60,000 টাকা হতে পারে ভাড়া। দেখেন, যদি আমরা প্রতি মাসে 25,000 টাকাও ঘর ভাড়া ধরি এভারেজে, তাহলে মোটামুটি 2,08,30,200 টাকা কিন্তু এখানে আমরা রিটার্ন পেয়ে যাচ্ছি, যেখানে আমাদের 2,03,40,765 টাকা আমাদের টোটাল লোন সহ পে করতে হচ্ছিল, সেখানে 2,08,30,200 টাকা কিন্তু এখানে আমাদের অলরেডি ইনকাম হচ্ছে। আর এর সঙ্গে যদি আমাদের যে 70 লাখ টাকা ক্যাপিটাল আছে এটা যদি বলি, তাহলে এখানে দেখুন 70 লাখ আমরা অ্যাড করে দিলাম, সেই ক্ষেত্রে 2,78,30,200 টাকা কিন্তু সব মিলিয়ে আমরা রিটার্ন পাচ্ছি। তাহলে আমরা যদি এখন এটা মাইনাস করি, যদি আমাদের এখানে 2,78,30,200 টাকা থেকে যদি 2,03,40,765 টাকা মাইনাস করি, আলটিমেটলি আমরা প্রফিটে থাকছি প্রায় 74,89,434 টাকা, মানে প্রায় 75 লক্ষ টাকার মতো। এখন ধরেন আমরা যদি ফ্ল্যাটের এখন রিসেল একটা ভ্যালু যদি ধরি, ধরুন এই ভ্যালুটা আমরা 2 কোটি টাকা সব মিলিয়ে খরচ করছি, এখানে লোন সহ কিন্তু 2 কোটি টাকা আমাদের ফ্ল্যাটের দাম পড়ছে। আলটিমেটলি 20 বছর পরে যদি এটা বিক্রি করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু 2 কোটি টাকার নিচে আমরা এটা সেল করবো না। সেক্ষেত্রে আমরা যদি এখানে 2 কোটি টাকা ধরি, দেখেন সেক্ষেত্রে আমাদের কত আসে, আমরা এখানে আমাদের সব মিলিয়ে 4,78,30,200 টাকা আমাদের টোটাল ভ্যালুটা দাঁড়ায়, এবং সেখান থেকে যদি 2,03,40,000 মোটামুটি পে করে দেই, আমাদের আলটিমেটলি এখানে প্রফিট থাকে 2,74,89,434 টাকা। আমার মনে হয় এই প্রসিডিওর যদি ফলো করি, তাহলে প্রথমত হলো 20 বছর পর্যন্ত আমরা এই সিস্টেমে চালাবো, ঠিক আছে, বাট 20 বছর পরে কিন্তু আমার এই টোটাল আমার ফ্ল্যাটটাও ফ্রি হয়ে যাচ্ছে, আমি 70 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম সেটাও আমি রিটার্ন পেয়ে যাচ্ছি। এরপর ফ্ল্যাট আমি বিক্রি করলে করলাম, না করলে না করলাম, আমার ওখান থেকে কিন্তু আলটিমেটলি আমার সমস্ত টাকা পরিশোধ হয়ে যাচ্ছে, আমার পকেটের টাকা পকেটেই থেকে যাচ্ছে, অর্থাৎ প্রায় 75 লক্ষ টাকা থেকে যাচ্ছে। যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের যা জানার কমেন্ট সেকশনে জানান, সেখান থেকে আমরা মোটামুটি পরবর্তী লাইভে যেয়ে সেগুলো জানার চেষ্টা করব, সেগুলো নিয়ে ডিসকাস করব, এবং সেখান থেকে যা যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দরকার হয় সেগুলো সুন্দরভাবে বেরিয়ে নিয়ে আসবো। তো আপনারা চাইলে আমার এই পেজটাকে ফলো করে রাখতে পারেন। এই জায়গাটাতেই মূলত মানি ম্যাটার নিয়ে আমরা কথা বলবো, এখানে লাইভে আমরা কথা বলবো। আপনি চাইলে আপনার প্রবলেমটা এখানে সলভ করতে পারবেন, আপনি চাইলে আপনার মানি প্ল্যানটাও এখানে তৈরি করে নিতে পারবেন, এবং আপনার মানি রিলেটেড যত প্রবলেম আছে সেটা সলভের মাধ্যমে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য যে যে স্টেজগুলো থাকে সেগুলো নিয়েই মূলত আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবো, পার্সন টু পার্সন কথা বলবো, যার ফলে এখান থেকে আমার মনে হয় আপনার মোটামুটি ফ্যাসিলিটিসটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে। এই জন্য আপনি চাইলে এই পেজটিকে ফলো করে রাখতে পারেন, যেটা হয়তোবা আপনার জন্য অনেক আশাব্যঞ্জক কিছু নিয়ে আসতে পারে। আজকের ভিডিওটা পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, টাটা।